স্টার্ট করে দিন। আচ্ছা, তাহলে স্টার্ট করছি। ঠিক আছে, স্টার্ট করছি তাহলে। ফার্স্টেই তো বলতে হয় ফটোগ্রাফিক এক্সপ্রেশনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই গ্রুপের যে ইয়াং এনথুজিয়াস্টিক যে টিমটা রয়েছে, তারা এত ভালো কাজ করছে, মানে সত্যি আমার খুব ভালো লাগছে। আর স্পেশাল থ্যাঙ্কস টু সৌমিত্র রয়, মানে যে আমাকে কন্টিনিউ আমার সঙ্গে যোগাযোগ করে এই লাইভের জন্য অনেক আগে থেকে প্ল্যান করেছিল। ফাইনালি এটা হচ্ছে, যে আমারও ভালো লাগছে। সৌমিত্র, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ফটোগ্রাফি এক্সপ্রেশনের যে টিম যারা রয়েছে, অ্যাডমিন যারা রয়েছে, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা দারুণ গ্রুপ তোমরা মানে অর্গানাইজ করেছো, খুব ভালো। তোমাদের মানে এত অ্যাক্টিভ তোমরা সবসময় থাকো, সেটার জন্য আমার খুব ভালো লাগে। খুব ভালোভাবে তোমরা গ্রুপটাকে ম্যানেজ করছো। আর আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে সুযোগ দেওয়ার জন্যে মানে আমিও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে। তো এবার বাকি যারা এখানে দেখছে, তো তাদের জন্য আমার একটা ইন্ট্রোডাকশন দেওয়া দরকার। তো আমার নাম হচ্ছে শুভজিৎ। রোহান আমার ফেসবুক নেম, ফেসবুকে আমার রন নামেই আছে, রোহানা ক্রিয়েটিভ মাইন্ড। তো বাই প্রফেশন আমি হচ্ছি ক্রিয়েটিভ ডিজাইনার। আর আমি একটা এমনি আর্ট কলেজ থেকে পাস আউট করেছি। তো আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আর্ট কলেজ ব্যাকগ্রাউন্ড। আর সেই জন্যে আমি আর্টিস্ট ফার্স্ট, আর তারপরে একজন ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার বলতে পারবো কি না জানি না। ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করতে ভালোবাসি, এইটুকুই। তো এবার যেটা আমার টপিক এখানে ছিল, ট্রাভেল অ্যান্ড ট্রেকিং ইন ফটোগ্রাফি। তো ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির জন্যে ট্রাভেল ট্রেকিং বা ঘুরে বেড়ানো এটা তো খুব দরকারি। আমি চেষ্টা করি যতটা সম্ভব ঘুরে বেড়ানোর। সবসময় সব হয় না, কিন্তু বছরে একটা দুটো ট্রিপ বা তিনটে ট্রিপ করার চেষ্টা করি। কিন্তু যেটা আমি এখানে বলতে চাইছি, যে ফটোগ্রাফির জন্য কী কী জিনিস মাথায় রেখে ট্রেকিং বা ট্রাভেলিংটা প্ল্যান করা উচিত, সেইটা নিয়ে আমি আজকে একটু আলোচনা করতে চাই। মানে বিশেষ কিছু টিপস আমি দেবো না, টিপস দেওয়ার মতো অনেকে রয়েছে, অনেক ভালো ভালো ফটোগ্রাফার। কিন্তু আমি কিভাবে ফটোগ্রাফিটা স্টার্ট করেছি, আর কিভাবে ফটোগ্রাফি করতে যাওয়ার সময় বা প্ল্যান করার সময় কীরকমভাবে প্ল্যান করি, কী কী জিনিস মাথায় রাখি, আর তার সঙ্গে যে ছবিগুলো তুলেছি সেগুলো নিয়ে একটু ডিসকাশন করতে চাই। তো ট্রাভেল আর ফটোগ্রাফি বেসিক্যালি দুটো আমি একসাথেই প্রায় শুরু করেছি বলতে গেলে। মানে অনেক ছোটোবেলা থেকে আমি ট্রাভেল শুরু করিনি। ট্রাভেল আমি শুরু করেছি অনেক পরে, মানে আমার কলেজ লাইফ থেকে বলতে গেলে। আর ফটোগ্রাফিটাও সেরকমভাবেই কলেজ লাইফ থেকেই শুরু হয়েছে। তো দুটো আমার প্যারালালই চলেছে বলতে গেলে। এবার যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি একটা ছোট ক্যামেরা নিয়ে ফটোগ্রাফি প্রথমে স্টার্ট করেছিলাম, একটা ক্যাননের পাওয়ার শট ক্যামেরা নিয়ে। তো সেইটা দিয়ে বেশ কিছু ছবি আমি পরপর তুলেছিলাম, মানে বেশ কয়েক বছর ওটা নিয়ে তুলেছিলাম। কিন্তু ছবি তোলার জন্য আমি তখনও ক্যামেরা কিনিনি। আমি যখন ক্যামেরাটা কিনেছিলাম কম্পোজিশন খুঁজে বের করার জন্য, কারণ আমার আর্ট কলেজ ব্যাকগ্রাউন্ড ছিল। তো ছবি আঁকার জন্য আমাকে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে হতো, মানে কলকাতার মধ্যে, কলকাতার আশেপাশে ছবি আঁকতে যেতাম, করতাম। তো তার জন্য কম্পোজিশন খোঁজার জন্যে আমার ওই ক্যামেরাটা কেনা হয়েছিল। ছবি আঁকতে যাই, একবার এক জায়গায় ছবি আঁকতে গেলে একটা বা দুটো বেশি ছবি আঁকা সম্ভব হয় না সারাদিনে। তো কী হতো, আমি একটা ক্যামেরা কিনেছিলাম, ছবি তুলতাম, ছবি তুলে এনে বাড়িতে বসে সেটা থেকে ছবি আঁকতাম। তো এইভাবে আস্তে আস্তে আমি প্রায় 3-4 বছর কম্পোজিশন খুঁজে বেড়ানোর জন্য ওই ক্যামেরা ইউজ করেছি, এবং সেখান থেকে আমার কম্পোজিশন সেন্সটা ডেভেলপ হয়েছে। কারণ কম্পোজিশন ব্যাপারটা তো মানে শুনতে খুব ছোট লাগে, কিন্তু ওই কম্পোজিশনটা অনেক বড় ব্যাপার। তো ওটার পেছনে অনেক টাইম, অনেক কিছু ইনভেস্ট করতে হয়, যেটা আমি করেছি ওই সময়টা, কিন্তু ফটোগ্রাফি ভেবে করিনি। এটাই হচ্ছে ব্যাপার। ফটোগ্রাফিটা আমি শুরু করেছি 2011-12 থেকে। আস্তে 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 যখন আমার ভালো লেগে গেছে ফটো তুলতে তুলতে, তখন আমি আস্তে আস্তে ফটোগ্রাফির মধ্যে ঢুকেছি। তো এই ছোটো ক্যামেরাটা বলার কারণ একটাই, যে আমি এই কারণে বললাম যে আমি ছোটো পাওয়ার শট ক্যাননের ক্যামেরাটা ইউজ করতাম, যে আমি এখন দু একটা ছবি দেখাবো এই ছোটো ক্যামেরাতেই তোলা। শুধু কম্পোজিশনটা ভালো লাগে বলেই আমার ওই ক্যামেরার মানে ছবিগুলো ভালো লাগে। এমনিতে ক্যামেরার ছবিগুলোতে কোনো সেরকম ডিটেল নেই, কিন্তু তাও আমি একটা বা দুটো ছবি দেখাচ্ছি শুধুমাত্র কম্পোজিশনটা ভালো লাগে বলে। তো আর বেশি
করবো না। তো দু চারটে ছবি দেখিয়ে নিচ্ছি। তো দেখিয়ে আমি ক্যামেরাটা একটু ফ্লিপ করিয়ে নিই, ফ্লিপ করে আচ্ছা, এই ছবিটা আমার গৈচালাতে তোলা, গৈচালা ট্রিপ 2011। ঠিক আছে, গৈচালা ট্রিপ 2011। এবার কম্পোজিশন নিয়ে যেহেতু বলছিলাম, তো এইটা মানে থাংসেং থেকে লামুনে যাওয়ার পথে এই ছবিটা আমি তুলেছিলাম। তো আমি এই সময়টা গাইডের প্রায় আগে আগেই যাচ্ছিলাম বলতে গেলে। মানে যেতে যেতে হঠাৎ করে স্নোফলও হচ্ছিল তখন। তো হঠাৎ করে এই গাছটা দেখতে পাই। তো গাছটা দেখে একটা অদ্ভুত শেপ গাছটার মধ্যে, মানে গাছটা একটা অদ্ভুত শেপে রয়েছে, আর গাছের ডালগুলো একটা দিকে পয়েন্ট করে রয়েছে পুরো। তো দেখেই আমার বেশ ভালো লাগে, দেখে মনে হয় যেন গাছটা একটা দিকে পয়েন্ট করে বলছে যে দিস ইজ দ্য ওয়ে, তোমাকে এইদিকে যেতে হবে। তো আমার এটা দেখে মনে হয় এটার একটা ছবি কম্পোজিশন করতে, কিন্তু যখনই আমি ছবিটা তুলতে যাই, তুলতে গিয়ে মনে হয় যে এখানে কিছু একটা মাঝখানে মিসিং জিনিস আছে, যে মাঝখানে একটা ফিগার বা কিছু একটা থাকলে হয়তো মেসেজটা ক্যারি ফরওয়ার্ড হয়। মানে গাছটা যে পয়েন্ট আউট করছে যে এই দিকটা যেতে হবে, আর সেটা যদি সেই জায়গায় কেউ যদি থাকে, তাহলে ছবিটা হয়তো দেখতে ভালো হবে। হুম তো এই জন্যে আমি যখন কি করলাম, ওয়েট করলাম, কারণ আমি জানি আমার গাইড পেছনে ছিল। তো গাইড যখন আসবে, আস্তে আস্তে গাইড যখন এই রাস্তা দিয়ে যাবে, আমি ছবিটাকে তুলবো। তো আমি ওয়েট করতে থাকছিলাম। তো গাইড যখন আসলো এখানটা, আমি সেই মুহূর্তে এই ছবিটাকে ক্যাপচার করার চেষ্টা করেছি। এবং তাতে ফিলটা এটা হলো যে গাছটা পয়েন্ট আউট করছে এই দিকটা যেতে হবে, এবং সেই রাস্তা দিয়ে একজন কেউ যাচ্ছে, যেন মেসেজটাকে ক্যারি ফরওয়ার্ড করছে। এবার প্রবলেমটা হচ্ছে এইখানে অনেক মানে মেঘের ডিটেল ছিল, কিন্তু সেটা আসেনি, কারণ হচ্ছে ক্যামেরাটা অতটা ভালো ছিল না, কিন্তু কম্পোজিশনটা ভালো বলে ছবিটা আমার আজও খুব প্রিয়। হ্যাঁ, যার জন্য আমি এই ছবিটা দেখালাম যে অনেক সময় কি হয়, ভালো ক্যামেরা ভালো থাকলে কম্পোজিশন ভালো না হলে ছবি ঠিক দাঁড়ায় না। সেই জন্য আমি এই ছবিটা দেখালাম যে ছোট ক্যামেরা সত্ত্বেও কম্পোজিশনটা ভালো লাগে বলে আমার এই ছবিটা মানে খুব প্রিয়। সেরকমই আরেকটা ছবি, পরের ছবিটা আমি দেখাচ্ছি। এটাও লামুনের ছবি। ঠিক আছে, এটাও আমার খুব প্রিয় ছবি। সেম, নদীটাও একদম বয়ে চলে যাচ্ছে ওই দিকটা, আর এই আমাদের গাইডই হেঁটে যাচ্ছিল, আর দূরে টেন্ট করা ছিল, যদিও ক্লিয়ার আসেনি, কারণ বললাম ছোট ক্যামেরা। কিন্তু আমার পছন্দের দূরে টেন্টগুলো করা ছিল, পয়েন্ট অফ অ্যাট্রাকশনটা আসেনি, মেঘের ডিটেলগুলো আসেনি, কিন্তু কম্পোজিশন ওয়াইজ ভালো লাগে বলে আমার ছবিটা খুব প্রিয়। আর সেই জন্যে এই দুটো ছবি একটু আমি দেখিয়ে নিলাম আগে। আচ্ছা, এবার যেমন নেক্সট ছবিটা, এটা জুলুকের একটা ছবি 2012-তে, এটা ডিএসএলআর তোলা ছবি। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি জুলুকের নর্মাল ছবি থেকে একটু আলাদা। যদিও আমার ফ্রেন্ড কয়েকদিন আগেই অমরদা এই ইয়ারে জুলুক ঘুরে এসছে, সে একটা দারুণ ডিফারেন্ট ফ্রেমের ছবি তুলেছে, ওর লাইভ ভিডিওতে অনেকবার ওটা দেখিয়েছে। ওটাও আমার খুব প্রিয় ছবি। তবে এই ছবিটা তোলার টাইমেও অমরদা আমার পাশেই ছিল সেই ট্রিপেও। ঠিক আছে, তো এখন হয়তো লাইভটাও দেখছে, মাই পার্টনার ইন ক্রাইম বলা যায়। তো আচ্ছা, এই ছবিটা তোলার জন্য ডিসেম্বর মাসে ভোর 4টের সময় উঠে প্রায় -ডিগ্রি টেম্পারেচারে সানরাইজের এই ছবিটা তুলতে গেছিলাম। আর বলতে গেলে গোল্ডেন আওয়ারে তোলা এটা আমার প্রায় প্রথম ছবি। মানে তার আগে সেরমভাবে গোল্ডেন আওয়ারের ছবি খুব একটা তুলিনি, এটা আমার প্রায় প্রথম গোল্ডেন আওয়ারের ছবি তোলা বলতে গেলে। তো এইটা একটা ছবি যেটার মানে গোল্ডেন আওয়ারে আমি প্রথম তুলেছিলাম, তাই এই ছবিটা একটু আপনার দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার আসবো নেক্সট ছবিতে। আচ্ছা, এইটা কল্পা থেকে এই সানরাইজের এটা একটা ছবি। এটা অক্টোবর 2013-তে এটা তুলেছিলাম। তো পরপর ওই সময় আমরা অনেকবার 2012-তে আমার মনে আছে অনেকবার সিকিম ট্রিপ করেছিলাম। তো তার ফলে একটা অন্যরকম ট্রিপ করতে চেয়েছিলাম ফটোগ্রাফির জন্যে।
মানে ছবি একটু অন্যরকম হবে, একটু অন্যরকম টেস্ট পাবো। সেই জন্যে আমরা স্পিতি ভ্যালিটাকে ঠিক করেছিলাম যে ওই জায়গা ওইখানটায় যাই, নাপুতাবো কাদার একটা ট্রিপ করব, সেখানে গিয়ে একটু অন্যরকম ছবি হবে, অন্যরকম ফটোগ্রাফি হবে, টেস্টটা আলাদা হবে। তো সেই জন্য এই ট্রিপটা করেছিলাম, বাট অ্যাকচুয়ালি কিছুই হয়নি বলতে গেলে। অনেক ফেমাস ফটোগ্রাফার সিটিতে গিয়ে যে ধরনের ছবি তুলে থাকে, আমরা তখন ফটোগ্রাফি, আমি বিশেষ করে ওই সময় অতটাও ফটোগ্রাফিতে ছিলাম না, কিন্তু এই ছবিটা ওই ট্যুরের মধ্যে আমার সবচেয়ে প্রিয় ছবি বলতে বলা যায় আর কি। হুম, এমনিতে আমার চেনাশোনার মধ্যে আমি অনেক ফটোগ্রাফারদের দেখেছি যারা স্পিতি ভ্যালিতে গিয়ে দারুণ দারুণ ছবি তোলে। আমারও ইচ্ছা আছে আবার যাব, সেখানে গিয়ে আবার ছবি তুলবো। তো এইটা একটা যে সানরাইজের ছবি গল্পা থেকে তুলেছিলাম ওই ট্রিপে, এটা ওয়ান অফ মাই বেস্ট ছবি, তাই এটাও শেয়ার করলাম। যে কেমন লাগছে আপনাদের সেটা দেখে বলবেন। যাই হোক, এবার একটা নেক্সট ছবিতে যাব। আচ্ছা, এটা একটা সিটিস্কেপ। যেহেতু ট্রাভেল আর ট্রেকিং বলেছে, তো সিটিতে ট্রাভেল করাও কিন্তু একটা ট্রাভেল ফটোগ্রাফি আমার কাছে। তো কলকাতায় আমি প্রচুর ঘুরে বেরিয়েছি, কলকাতার প্রচুর ছবি তুলেছি, হ্যাঁ, এখনও তুলছি। হ্যাঁ, তো শুধুমাত্র মানে পাহাড় আমি ঘুরতে ভালোবাসি ঠিকই, কিন্তু শুধু পাহাড়ের ছবি না, তাই জন্য আমি কলকাতার এই ছবিটাকে রেখেছি। এটা একটা নাইটস্কেপের ছবি, আমার মানে খুবই পছন্দের ছবি। তো ট্রাভেল আর ট্রেকিংয়ের জন্য এই ফটোটাও আমি কলকাতাতে মানে ঘুরে ঘুরে এই ফটোটা আমার খুব পছন্দের। এটা আমি যখন মানে আমার মনে আছে এই ছবিটা তুলতে, আমি একটা টপ ভিউ একটা কর্পোরেট ইভেন্টে গেছিলাম। সেখানে একটা ইভেন্টের জানলা থেকে যখন এটা আমি তুলেছিলাম, তো ওখানে প্রায় পারমিশন প্রায় দিচ্ছিলই না গাইড, মানে আমরা এর কাছে রিকোয়েস্ট করে ওদের কাছে কথা বলে ক্যামেরা নিয়ে এই ছবিটা তুলেছিলাম। তো এটাও আমার খুব একটা মানে খুব পছন্দের একটা ছবি, সেই জন্য এটাও দেখালাম। আচ্ছা, এই কয়েকটা ছবি দেখিয়ে নিলাম। এবার আমি ক্যামেরাটা একটু ঘোরাবো এদিকে। হ্যাঁ, তো প্রথমে আমার কয়েকটা ইন্ট্রোডাক্টরি ছবি দেখিয়ে নিলাম যে কী কী ধরনের ছবি তুলেছি। তো এবার একটু অন্যরকম জিনিস নিয়ে কথা বলবো, ঠিক আছে, কথা বলার চেষ্টা করব। কম্পোজিশন নিয়ে আমি মানে কিভাবে নিজেকে ডেভেলপ করেছি সেটা তো একটা আইডিয়া দিলাম আর কি। বাট কম্পোজিশন পাওয়া কখনো কখনো ইজি হয়, কখনো কখনো খুব কঠিন হয়ে যায় ফটোগ্রাফির ক্ষেত্রে, বা ঘুরতে গেলেও আমরা দেখেছি। আমি আমার এখন দুটো ছবি দেখাচ্ছি একই ট্রিপের দুটো ছবি, যেখানে একটা ইজি কম্পোজিশন, রেডি কম্পোজিশন, দেখেই বোঝা যাচ্ছে ছবিটা ভালো হবে। আর একটা ছবি দেখাবো যেটা নোন জায়গা, সবাই ছবি তোলে, কিন্তু সেখান থেকে কম্পোজিশনটা খুঁজে বের করা খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো। তো এই দুটো ছবি আমি পরপর এখন দেখাচ্ছি, মানে দেখাতে চাইছি যে একটা ইজি কম্পোজিশনকে কিভাবে ইজিলি ফ্রেম আউট করছি, আর একটা একই জায়গায় একই ট্রিপে ঘুরতে গিয়ে আরেকটা কম্পোজিশনকে মানে বের করতে গিয়ে কতটা টাইম দিতে হয়েছে, কতটা মানে ভাবতে হয়েছে। তো সেইটা আমি পরের স্লাইডে দেখাচ্ছি। তো একটা ছবি দেখাই। এই ছবিটা গুরুদংমার লেক যাওয়ার পথে, ঠিক আছে। তো যারা কিনা এই রাস্তা দিয়ে গুরুদংমার লেক দেখতে গেছে, এই পাহাড়টা অনেকেরই চোখে হয়তো পড়েছে। রাস্তাটা সুন্দরভাবে আমার চোখকে দেখুন লিড করে নিয়ে যাচ্ছে। আমি কারসার দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি, এরকম মানে আমার রাস্তার মধ্যে দিয়ে আমার চোখটা যাচ্ছে সাবজেক্টের দিকে। আমার সাবজেক্টটা আমার পাহাড়, তো পাহাড়ের দিকে যাচ্ছে এবং আকাশ হয়ে বেরিয়ে যাচ্ছে। তো এখান থেকে যখন যাচ্ছিলাম, গাড়িটা যখন যাচ্ছিল তখন দেখেই বোঝা যাচ্ছিলো এখানে একটা ছবি যেন রেডি ফ্রেম রয়েছে। এখানে গাড়িটাকে দাঁড় করাই এবং দাঁড়ও করিয়েছিলাম, সেখানে দাঁড় করিয়ে ছবিটাও তুলেছিলাম, এবং ছবিটা
ভালোও হয়েছে, কারণ ভালো হওয়ার মতো হয়েই সেজে রয়েছে। তার সাথে আকাশটা এত সুন্দর, মেঘের ফ্লো, তো একদম রেডি ছিল ফ্রেমটা, সেই জন্য মানে কোনো অসুবিধা হয়নি। এইবারে পরের যে ছবিটা দেখাবো, গুরুদাংমার লেকের ছবি। যারা গেছে এটা সবাই দেখেছে। আহ, আচ্ছা, অম্বদা গেছে একটা বলছে, কখন তুই ঠিক করিস ফটোটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখবি নাকি কালার রাখবি? হ্যাঁ, এটা ঠিক। আমি কিন্তু আগের যে ছবিটা তুলেছি সেটা কালার ভার্সানেই তুলেছিলাম। কালার ভার্সানে তোলার পর এটা বেসিক্যালি কিন্তু তিনটে ছবি, সেটাও বলে নিই, এটা তিনটে ছবি, একটা ছবি নয়, এটা তিনটে ভার্টিক্যাল ছবি স্টিচ করা আছে। ঠিক আছে, এটা নট এ ওয়ান শট, এটা তিনটে ভার্টিক্যাল শট। তো তারপর যখন আমি এটা এখানে বাড়ি এনে প্রসেস করি, প্রসেস করার পর যখন ছবিটা দেখি, দারুণ বিউটিফুল কালার ছিল ছবিটায়, মানে আকাশ নীল, তার মধ্যে সাদা মেঘ ভেসে যাচ্ছে, মানে অসাধারণ দেখতে, খুব ভালো লাগছে। ঠিক আছে, কিন্তু এটা 2014-তে তোলা, গুরুদাংমার লেক গেছিলাম যখন আমি, এপ্রিল মাসের এটা। তো কিন্তু তারপর যখন আমি এটাকে প্রসেস করি, তারপরেও আমি ভাবিনি বেসিক্যালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার কথা মাথায় এসছে রিসেন্টলি, প্রায় যখন আমি এটাকে আবার রিএডিট করতে বসি, ফ্রেমটাকে ঠিক মতো ক্রপ করি, রিএডিট করতে বসি, তখন আমি ঠিক ভাবি এটাকে একবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো। তো সেই হিসাবে এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তখন করি, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পর ছবিটা আমার কাছে আরও প্রিয় হয়ে যায়, আরও মানে ফ্রেমিংটাও আমার ভালো লাগে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পর আরও পছন্দের হয়ে যায়। তো এইভাবে অ্যাকচুয়ালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব বলে আমি ফটোগ্রাফিটা করিনি এই ছবিটার ক্ষেত্রে, সত্যি কথা বলতে। আমি বাড়ি এসে পোস্ট প্রসেসিং করার সময় যখন ভেবেছি, তখন পোস্ট প্রসেসিং করে যখন দেখেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলে ছবিটা আমার কাছে আরও দেখতে সুন্দর লাগছে, তখন আমি আবার ওটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করি। তো এবার চলে আসছি নেক্সট এটাই। আচ্ছা, এটা তো গুরুদাংমার লেকের ছবি, দেখেই সবাই চিনতে পারবে আর কি। তো কিন্তু এই লেকের ফটোটায়, যেখানে পুরো লেকটাই প্রায় জমে বরফ হয়ে গেছিল, সেখানে আমি সাবজেক্টকে মানে কানেক্ট করার মতো কিছু পাচ্ছিলাম না। মানে একটা কিছু তো থাকবে যেটা সাবজেক্টটাকে কানেক্ট করবে, মানে নীল জল যদি থাকে, সেটার উপর একটা রিফ্লেকশন পড়ে, তখন একটা অন্যরকম ছবি হয়। কিন্তু এখানে লেকটাই পুরো জমে আছে, পুরো সাদা, যার ফলে কি হয়েছে, ব্যাপারটা আরও ফ্ল্যাট হয়ে গেছে। মানে কোনোভাবেই নর্মাল কম্পোজিশন করে শুধু একটা লেক, পুরো লেকটা নিয়ে আর পাহাড়টাকে নিয়ে কম্পোজিশনটা ঠিক ভালো হচ্ছিল না। আমি নর্মাল কম্পোজিশনও ছবি তুলিনি তা কিন্তু না, সেটাও তুলেছি, অবশ্যই তোলা উচিত, যেটা নর্মাল ফ্রেম সেটা আগে তোলা উচিত, সেটাও আমি তুলেছি। কিন্তু তারপরে মনে হলো যে না, ওটা তো তুলেছি, কিন্তু আলাদা একটা ফ্রেমও ভাবা উচিত, মানে যদি সম্ভব হয় এখান থেকে আলাদা একটা ফ্রেম বের করা। তখন আমি কি করেছি, এই অর্ধেক পোর্শনটাকে নিয়েছি, লেকের কিছুটা পোর্শন দেখিয়েছি, পুরো লেকটাকে নিইনি, যেহেতু খুব ফ্ল্যাট লাগছিল পুরো লেকটা নিলে পরে। হুম, তাতে কি হয়েছে, এখান থেকে আপনারা যদি দেখেন, এখানে একটা জেড লাইন তৈরি হয়েছে। আমি কার্সারটা দিয়ে ঠিক এরকম জায়গা থেকে যদি দেখি, এই কালো পোর্শনটা থেকে এরকম ভাবে এসে এইভাবে একটা জেড লাইন তৈরি হয়েছে, যেটা নাকি আমার ছবিটাকে, আমার চোখটাকে নিয়ে যাচ্ছে এই লাইনটা ধরে। যদি এই ছবিটার দিকে তাকানো, এই লাইনটা ধরে চোখটা আস্তে আস্তে পাহাড়ের দিকে যাচ্ছে, আর যেটা নাকি খুব ইম্পর্টেন্ট, মানে চোখটা যাতে মুভ করতে থাকে। তো এইভাবে আমি তখন কম্পোজিশনটাকে এখান থেকে আলাদা করার জন্য এইভাবে কম্পোজিশনটাকে নিয়েছি, যেটা আমাদের ছবির কাছে দেখতে ভালো লাগছিল না, সেই জন্য এরকম ভাবে কম্পোজিশনটাকে নিয়ে ছবিটাকে একটু অন্যরকম ভাবে দেখার চেষ্টা করেছি। এটাও সেই জন্য আমার কাছে খুব প্রিয় ছবিটা, মানে আগের ছবিটার রেডিমেড কম্পোজিশনটা একটু অন্যরকম ভাবে তুলতে হয়েছে, এটার জন্য একটু কষ্ট করতে হয়েছে। এটাও আমার প্রিয় একটা ছবি আর কি।
আমি কিন্তু কম্পোজিশন যখন এখানে গেছিলাম তখন ফলসটা ছিল, এটা মাইনবাস ফলস, সিকিম, ওয়েস্ট সিকিমে। এটা যারা ফুকতে এটা জানে, লাস্ট দিন একটা স্টপ দিতে হয় ফক্তেদারা ট্রেকে। তো এটাই ফলসের ধারে রিভার বেডে একদম ক্যাম্প সাইটটা হয়, খুব সুন্দর জায়গা। তো এই ফটোগ্রাফিটা যখন করতে গেছিলাম তখন সামনে ফলসটা ছিল, ফলসটা নিয়ে আমি অনেক ছবি তুলেছি, অনেক ছবি আমার আছে, কিন্তু এটা আমার সবচেয়ে প্রিয় ওই জায়গায়। এই যে ছাতা দুটো, আমব্রেলা দুটো, এই দুটো কিন্তু আমি পুট করেছি। আমি ফ্রেম দেখেছি, ক্যামেরা সেট করে রেখেছি, অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করেছি, করে দুটো ছাতাকে ওখানে বসিয়েছি, প্ল্যান্ট করেছি। প্ল্যান্ট করার কারণই হচ্ছে কারণ আমার ফোরগ্রাউন্ডে কিছু নেই। ফোরগ্রাউন্ড থেকে মিডিল গ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডটাকে কানেক্ট করতে হতো। আমার ফোরগ্রাউন্ডে কিছুই ছিল না, ইন্টারেস্টিং কিছু ছিল না সেরমভাবে। তো যাতে আমি মিডিল গ্রাউন্ডটা রয়েছে, ফলসের স্টেয়ারকেসগুলো সুন্দরভাবে আসছে, ব্যাকগ্রাউন্ডে ফলসটা অল্প একটু দেখিয়েছি, পুরোটা দেখাইনি। সামনে কিছু আমার দরকার ছিল যেটাকে আমি হাইলাইট করতে চাইছিলাম। দুটো ছাতা আমি ট্রেকিংয়ে নিয়ে গেছিলাম, দুটো ছাতাকে সুন্দরভাবে পুট করেছি ওখানে, জাস্ট কম্পোজিশনটাকে দাঁড় করানোর জন্য। তো সেটাও, এই ছবিটাও আমার সেই জন্য খুব প্রিয় ছবি। আচ্ছা, এবার আসবো নেক্সট। আচ্ছা আচ্ছা, এটা আমার লং লেন্সে তোলা ছবি। এইটাও গুরুদাংমাল লেকের ওই সময় যেখানে গুরুদাংমাল লেক গেছিলাম ওইখানকারই ছবি। তবে ট্রেকিং যারা করে, ট্রেকিং বা ট্রাভেলিং যারা করে তাদের অবশ্যই বলবো একটা লং লেন্স সাথে রাখতে। কারণ লং লেন্স সাথে রাখলে কিন্তু একটা ইউনিক ফটো ফ্রেম তৈরি হয়, একটা আইসোলেটেড ফটো ফ্রেম তৈরি হয়, যেটা নাকি খুব দরকার একটা আইসোলেটেড ফ্রেম হওয়ার। ঠিক আছে, আমি আরেকটা ছবি দেখাচ্ছি এরপরে, সেটাও লং লেন্সের। এটাও আমার লং লেন্স। তো এটাও 2016 কলপাতে তোলা, কলপা থেকে। মেঘের মধ্যে যখন একটা পিক এরমভাবে দেখা যায় আর এরকম ড্রামাটিক একটা লাইট আর সেট থাকে, তখন কেউ নিজেকে এই ছবি না তুলে মানে রেজিস্ট করতে পারবে না ছবি না তোলার থেকে। তো যদি লং লেন্স থাকে তাহলে অসাধারণ একটা ফ্রেমিং হয়, এই ধরনের ছবি তোলা খুব ইজি হয়ে যায়। তো সেক্ষেত্রে লং লেন্স থাকলে এই ধরনের কম্পোজিশন করতে সুবিধা হয়। তাই জন্য আমি বলবো ট্রাভেলিংয়ের ক্ষেত্রে আমার মনে হয় একটা লং লেন্স থাকা খুব দরকার। কিছু ইউনিক ফ্রেম সবসময় পাওয়া যায় লং লেন্স থাকলে, আইসোলেটেড ফ্রেম পাওয়া যায়, আনডিস্টার্ব ফ্রেম পাওয়া যায়। তো আমি 70-300 ইউজ করি লং লেন্সের। এবার আমাকে যদি কেউ বলে সাজেস্ট করতে, আমি অবশ্যই 100-400 বলবো। আমি কেন সাজেস্ট করছি, কারণ আমাকে অনেকে বড় বড় ফটোগ্রাফাররা সাজেস্ট করেছে 100-400। যদি বাজেটের সমস্যা না থাকে, গো ফর 100-400। 100-400 খুব ভালো লেন্স, আর আরও ভালো ফ্রেমিং করার অপশান পাওয়া যায়। ঠিক আছে, আমি 70-300 ইউজ করি, 70-300 দিয়েই আমি এই ছবিগুলো সব তুলেছি। এই ছবিটাও অলমোস্ট 300 mm-এই তোলা বলতে গেলে। তো এটাও মানে একটা ট্রেকিংয়ের একটা টিপস বলতে পারি যে একটা লং লেন্স অবশ্যই রাখলে ট্রেকিংয়ে খুব ভালো ফটো হয়। আচ্ছা, লং লেন্সের জন্য স্পেশাল কিছু সেটিংস করতে হয়। লং লেন্সের জন্য স্পেশাল সেটিংস সেরকম কিছু না, এমনি তো ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির ক্ষেত্রে আমরা জানি যে সেটিংগুলো থাকে সাধারণত F8 F11-এ আমরা তুলে থাকি। এটা F5.6-এ আমি তুলেছিলাম। ঠিক আছে, এমনি আলাদা করে তো কোনো সেটিং নেই, কম্পোজিশনটা দেখাটাই বড় ব্যাপার। যে মানে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফাররা যারা মানে ফটোগ্রাফি করছে তাদের কাছে কম্পোজিশন দেখাটাই একটা বড় ব্যাপার। তো যখন আমি একটা ফ্রেম লেন্স লাগাচ্ছি, সেটা দিয়ে যখন আমি ক্যামেরার মধ্যে দিয়ে দেখছি, তো কম্পোজিশনটা ওখানেই তৈরি হয়ে যায়, বেসিক্যালি আমাদের ব্রেনের মধ্যেই তৈরি হয়ে যায়। তো আলাদা করে মানে সেটিংসের কোনো ব্যাপার নেই, আলাদা করে ওটা করার কোনো ব্যাপার নেই, জাস্ট ওটার সঙ্গে হ্যাবিচুয়েট হওয়ার একটা ব্যাপার আছে।
যেহেতু ওয়াইড অ্যাঙ্গেলে ছবি যারা তোলে তাদের কাছে একরকম একটা সিনারিও থাকে, যখন সে লং লেন্সে শিফট করে তখন একটু চেঞ্জ হয়ে যায়, কম্পোজিশনগুলো একটু চেঞ্জ হয়ে যায়, একটু আইসোলেটেড হয়ে যায়, একটু ফিক্সড লাগে, মনে হয় আমার অনেক কিছু আসছে না, অনেক কিছু আমি কভার করতে পারছি না। কিন্তু লং লেন্সের ওটাই মজা, আমার অনেক কিছু দরকার নেই, আমি একদম ফিক্সড ফোকাস, যেটুকু আমার দরকার সেটুখানি নেব, আমার অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমি বাদ দিয়ে দেবো। তো এটাই লং লেন্সের মজা। তো আলাদা করে সেটিংস খুব একটা দরকার নেই লং লেন্সের জন্য। আচ্ছা, এটাও একটা লং লেন্সের ছবি। এটা পঞ্চচুল্লির একটা ছবি, সেম লং লেন্সের। আমি তিনটে লং লেন্সের ছবি দেখিয়ে দিলাম কীরকম মানে একটা আইসোলেটেড পিকচার হতে পারে, পিকের ছবি কীরকম হতে পারে। তো এটাও লং লেন্সের একটা খুব সুন্দর ছবি। আচ্ছা, বাজেট ডিএসএলআর সাজেস্ট করবেন? আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই করবো আর এনজয়। বাজেট ডিএসএলআর, আমি তোমাকে একটা রিপ্লাইয়ে কিছু কিছু অপশান লিখে দেবো কী কী বাজেট ডিএসএলআর হতে পারে, ঠিক আছে? বাজেট ডিএসএলআর কী কী অপশান হতে পারে আমি তোমার কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। এমনিতে কোনো ব্র্যান্ডের আমার ফ্যাসিনেশন নেই, আমি নিকন ইউজ করি, কিন্তু আমার কোনো ব্র্যান্ড নেই। ক্যানন কিনতে পারো, নিকন কিনতে পারো, কী কী মডেল এখন মার্কেটে ভালো অ্যাভেলেবেল আছে আমি তোমাকে একটা লিস্ট একটা পরে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সরি, আচ্ছা এরপর ক্যামেরাটা একটু ঘুরিয়ে নেব। আচ্ছা আচ্ছা, এরপর যেটা বলবো সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ 2016 অবধি এই ছবিগুলো আমি তুলেছি, যেগুলো দেখালাম 2016-17 ম্যাক্সিমাম ছবিগুলো ছিল। 2017-র পর থেকে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিটাকে আরও ভালো কিভাবে করা যায়, বেসিক্যালি ওই সময় থেকেই অ্যাডভান্স ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি বলা যায়, বা টেকনিক আরও কিছু জানা, এইগুলোর পেছনে আমি অনেকটা সময় দিয়েছি। মানে অনেককে ফলো করেছি, অনেক বড় বড় ফটোগ্রাফারের ভিডিও দেখেছি, তাদেরকে ফলো করেছি। কি করে ফটোগ্রাফিটাকে আরও গুরুত্ব দেওয়া যায়, কি করে ট্রেকিংয়ে যখন যাচ্ছি আমার ব্যাকপ্যাক থাকে, ক্যামেরা থাকে, লেন্স থাকে, ট্রাইপড থাকে, অনেক ভারী জিনিস থাকে, তো টাইম কি করে বাঁচানো যায়, হ্যাঁ এইগুলোর অনেক আমি করেছি, মানে অনেক ভিডিও দেখেছি, ভিডিও দেখে 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 অনেক কিছু শিখেছি সেখান থেকে। মানে কি কি জিনিস আমার মাথায় আগে থেকে যদি আমি সেট করে যাই তাহলে আমার ওখানে গিয়ে অনেকটা টাইম বেঁচে যাবে। তো এই সবগুলো দেখেছি, যার মধ্যে একটা জিনিস খুব মাথায় রাখা দরকার হয়, সেটা হচ্ছে ওয়েদার। ওয়েদারটা কীরকম থাকছে, মানে বিভিন্ন ওয়েদারে বিভিন্ন রকম ছবি হয়, ঠিক আছে, বিভিন্ন রকম ফটোগ্রাফি হয়, তাই সেটা বোঝা খুব দরকার। যেমন সাপোজ ওয়েদার বলছি আমি, ওয়েদারে যদি ক্লাউডস থাকে তো 3 রকমের ক্লাউডস হতে পারে। একটা হচ্ছে লো ক্লাউড, একটা হচ্ছে মিডিল ক্লাউড, একটা হচ্ছে হাই ক্লাউড। তো আমি যদি মানে ক্লাউডের ক্যারেক্টারগুলো বুঝি কীরকম মানে ক্লাউডটা, তাহলে ছবি তুলতে বা ডিসাইড করতে সুবিধা হয় যে আমি কীরকমভাবে ছবিটা তুলব। আমি কিছু এক্সাম্পল দিচ্ছি আরও ভালো করে বোঝানোর জন্য, ঠিক আছে? যেমন এটা বলতে পারি যে লো ক্লাউড। লো ক্লাউড যেটা হচ্ছে কি আমার ফোরগ্রাউন্ডে থাকে, মানে আমার সামনে থাকে, ঢুকে আছে, সেক্ষেত্রে কি হয়, ছবি তুলতে গেলে আমি বড় বড় ফটোগ্রাফাররা সবসময় সাজেস্ট করে থাকে, দেখেছি যে উডেন ফটোগ্রাফি বা জঙ্গল ফটোগ্রাফি। মনসুন টাইমে যদি আমরা আমাদের এখানে দেখি, নর্থ বেঙ্গল যাই বা তো নর্থ ইস্টের দিকে স্টেটগুলোতে যাই, তাহলে ক্লাউড আমরা আমাদের সামনে দেখতে পারি, কখনো কখনো তো গাড়ি যাচ্ছে ক্লাউডের মধ্যে দিয়ে ঢুকে যায় এরকম দেখতে পারি। তো ওটা হচ্ছে লো ক্লাউড। তো সেই ক্ষেত্রে একরকম ফটোগ্রাফি হয়। আরেকটা হচ্ছে মিডিল ক্লাউড। মিডিল ক্লাউড হচ্ছে যেটা মাঝে মাঝে মাঝামাঝি লেভেলে একটা থাকে, ঠিক আছে, যেটা সানরাইজ সানসেটের সময় হালকা কালার থাকে, মানে আর ব্লু ব্যাকড্রপ থাকে, দেখতেও বেশ ভালোই লাগে, দেখতে সুন্দর হয়। তো সেই ক্ষেত্রেও একরকম ছবি হয়, সেটাও একটা আমি সিম্পল উদাহরণ দেখাবো আমি কীরকম তুলেছি। অনেকে অনেক ভালো ভালো ছবি তুলে থাকে,
তো আমি সেটাও একটা দেখাবো। আর একটা হচ্ছে হাই ক্লাউড। মানে হাই ক্লাউডটা হচ্ছে মানে অনেক টপ লেভেলে থাকে, কিন্তু মোস্ট ড্রামাটিক ওয়ান অ্যান্ড ম্যাক্সিমাম কালার রিচ করে, মানে খুব ভালো কালার পাওয়া যায় হাই ক্লাউডে। যদি আকাশে উপরে প্রচুর পরিমাণে ক্লাউড থাকে, মাঝখানে মাঝখানে যদি কখনো ফাঁকা থাকে যেখান দিয়ে সূর্যের আলো আসে, তো দারুণ একটা ড্রামাটিক সিচুয়েশান তৈরি হয়। তো এইগুলো আমি বিভিন্ন রকম ভিডিও দেখে দেখে শিখেছি। তো সেইটা কিছু শিখে যে এগুলো আউটপুটগুলো আমি পেয়েছি, গিয়ে ছবি তুলেছি, যে যখনই আমি দেখি এইরকম ক্লাউড আছে আমার মাইন্ড সেট হয়ে যায় যে এই ধরনের ছবি হবে। আমাকে এই ক্লাউডের যখন প্রচণ্ড মুভমেন্ট করছে, তো এই রকম আমাকে ফিল্টার ইউজ করতে হবে। এগুলো খুব ইজিলি ডিসাইড করা যায়। ফিল্টারের কথা যেরকম বললাম, সেটা হচ্ছে ধরুন যদি মুভমেন্ট করতে হয়, তো সেক্ষেত্রে উইন্ড প্রেশার, মানে উইন্ড প্রেশারটাও খুব ইম্পর্টেন্ট। কীরকম প্রেশার রয়েছে, যেমন লো প্রেশার হলে হচ্ছে মোর মুভমেন্ট, মানে ক্লাউডগুলো বেশি মুভমেন্ট করবে। তো হাই প্রেশার হলে ঠিক তার উল্টো, মানে একদম ঠিক, নো মুভমেন্ট, এভরিথিং সেটেল, স্টিল, এরকম একটা ক্লাউড পাবো। তো এইগুলো পেয়ে গেলে, এইগুলো যখনই আমি দেখতে পাই, তখন সুবিধা হয় এটাই যে আমি চট করে ডিসাইড করতে পারি যে যখন ক্লাউড প্রচণ্ড মুভ করছে, আমার আলাদা করে বেশি এনডি ফিল্টার বা এগুলো ইউজ করার দরকার নেই। কিন্তু যখন দেখছি যে ঠিক ক্লাউড, কিন্তু আমি একটা মোশন চাইছি, তখন আমাকে হয়তো এনডি ফিল্টার ইউজ করতে হলো, 8 স্টপ এনডি ফিল্টার ইউজ করলাম, 10 স্টপ এনডি ফিল্টার ইউজ করলাম। এগুলো ডিসাইড করতে সুবিধা হয়। ট্রেকিংয়ে গিয়ে কী হয়, আমরা অনেক সময় এত টাইম পাই না, খুব মুশকিল হয়ে যায়। রাত্রিবেলা বা ভোরবেলা উঠে ট্রেকিং করে যাচ্ছি সানরাইজ দেখতে, যেতে যেতে সানরাইজ শুরু হয়ে গেল, অনেক কিছু মিস হয়ে যাওয়ার চান্স থাকে। তো যাতে টাইমটা সেভ করতে পারি, তো সেই জন্য এইগুলো খুব ইম্পর্টেন্ট ছিল, যেইগুলো আমি তার জন্য দেখেছি এবং সত্যি উপকারও পেয়েছি। মানে যখনই আমি দেখি এরকম ব্যাপার, তো দেখে আমি সাথে সাথে ডিসাইড করি যে আমি এইভাবে ছবিটা আজকে তুলবো, এরকম পজিশানে ছবিটা আজকে তুলবো। তো ইটস গুড। তো আমি কয়েকটা ছবি দেখাচ্ছি আবার। এটা একটা লো ক্লাউড ফটোগ্রাফি। ফ্রোজেন লিফ পুরো একদম জমে গেছে পাতার মধ্যে বরফগুলো, আর ব্যাকড্রপে পুরো কালার, মানে ওই ক্লাউডগুলো পুরো আসছে। তো এটা একটা লো ক্লাউড ফটোগ্রাফি। আবার একটা, এটাও একটা লো ক্লাউড ফটোগ্রাফি, যেখানে একদম মেঘগুলো অর্ধেক উড়ে চলে আসছে, ফলসটা কিছুটা দেখা যাচ্ছে, কিছুটা দেখা যাচ্ছে না, একটা ড্রামাটিক সিচুয়েশান তৈরি হয়েছে। তো এটা একটা লো ক্লাউডের একটা সুন্দর ফটোগ্রাফি। আমি মানে সুন্দর বলবো না, আমার কাছে সুন্দর, ভালো লাগে এই ছবিগুলো, সেই জন্য দেখাচ্ছি। এটা একটা মিডিল ক্লাউডের ফটোগ্রাফি, যেখানে ক্লাউডগুলো মাঝামাঝি স্টেজে রয়েছে। ব্যাকড্রপে আকাশটা দেখুন পুরো নীল, আকাশে কিন্তু আলাদাভাবে কোনো কালার নেই। সামনে যে ক্লাউডগুলো মাউন্টেনের কাছে রয়েছে, সেগুলো হালকা কালার এসছে সানরাইজে, ইয়েলোইশ টাইপের। তো এটা হচ্ছে একটা মিডিল ক্লাউডের ছবি আমি তুলেছি। এটাও আমার বেশ পছন্দের ছবি। আরেকটা ছবি দেখাচ্ছি, এটা হাই ক্লাউড। এটা হাই ক্লাউড, কিন্তু যদিও ক্লাউডে পুরো কালার আসার আগে আমি ছবিটা তুলেছি, ক্লাউডে পুরো কালার আসার পরেও আমি ছবি তুলেছি, সেটা এখানে দিইনি। এটা মুন্সিয়ারি 2018-তে গেছিলাম এপ্রিল মাসে, তখনকার ছবি। সানরাইজটা হচ্ছিল একদিকে, আর এদিকে পঞ্চচুল্লির ওপর সান রেসগুলো তখনও এসে পড়েনি, ঠিক তার আগের মুহূর্তে আমি ছবিটা তুলেছি। আকাশে ওই ক্লাউডের যে ফরমেশানগুলো ছিল অসাধারণ লাগছিল দেখতে, মানে একদম কিছু আমাকে আলাদাভাবে ভাবতেই হয়নি। তো জাস্ট এখানে বসিয়েছি, কিন্তু যেটা করিনি সেটা হচ্ছে সূর্যটাকে আমি ফ্রেমে নিইনি, ইচ্ছা করে নিইনি, জাস্ট সান রেসগুলোকে নিয়েছি, নিয়ে ছবিটা আমি কমপ্লিট করেছি। আচ্ছা, এটাও সানরাইজের ছবি মুন্সিয়ারি থেকে, কিন্তু এটা অন্য একটা দিন। এটাও হাই ক্লাউড, ঠিক আছে। এই যে বললাম মানে প্রচণ্ড ডাইনামিক কালার পাওয়া যায় হাই ক্লাউডে, এটাও তাই। ক্লাউড সেদিনকে সকালবেলা যখন উঠেছিলাম, ব্যালকনিতে গিয়েই
আমি যখন ক্লাউডটা দেখতে পেয়েছিলাম আর মাঝে মাঝে একটু ক্লাউডের মাঝে মাঝে একটু হালকা নীল আকাশ দেখা যাচ্ছিলো, তখনই বুঝে গেছিলাম যে আজকে দারুণ একটা সানরাইজ হতে চলেছে। তো আমি আগে থেকে তৈরি ছিলাম। এই মাইন্ড সেট আপের কথাটাই আমি বলতে চাইছি, যেটা অনেকটা টাইম বাঁচিয়ে দেয়। আমার লেফট সাইডে ছিল মুন্সিয়ারি পিক, আমি ওদিকে যাইনি, আমি শুধু সানরাইজের জন্য ওয়েট করেছিলাম। আমি বুঝতে পারছিলাম যে এখানে আজকে আমি ভালো কালার পাবো। এই এই ট্রেকিং বা ট্রাভেলিংয়ে এই যদি মাইন্ডসেটগুলো একটু একটু করে আমার নলেজগুলো সবাই আমরা বাড়িয়ে নিই, তাহলে হয়তো আমাদের টাইম অনেক বেঁচে যাবে, আমাদের ছবির অনেক অনেক ভালো হবে। আমি এইগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে শিখেছি। তো যারা বাইরে বিভিন্ন ফটোগ্রাফাররা যারা শেয়ার করে, তো আমি দেখেছি সত্যি অনেকটা টাইম বাঁচে, অনেক ভালো ফটোগ্রাফিও এগুলো মাথায় রাখলে করা যায়। কারণ যখন আমি আমার কাছে এদিকে পঞ্চচুল্লি রয়েছে, এদিকে সানরাইজ হচ্ছে, দুটোকে একসাথে ফ্রেমে রাখাও যাচ্ছে না, তখন কোন দিকে যাব ডিসাইড করাটা একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে যায়। তো এটা একটা দেখালাম। আচ্ছা, এইবার যেটা দেখাবো, হাই উইন্ড প্রেশার। ঠিক আছে, হাই উইন্ড প্রেশারের ফটোগ্রাফি এটা। এটা হচ্ছে তুলেছিলাম ফোক্তেদারা টপ, ফোক্তেদারা ট্রেকের ফোক্তেদারা টপ থেকে তুলেছি। ঠিক আছে, কালারগুলো প্রপার আসছে না, কালারগুলো ভালো মতো দেখতে গেলে আমার প্রোফাইলে ঢুকে ছবিগুলো দেখলে বোঝা যাবে। এখানে মোবাইল থেকে করতে গেলে কালারগুলো ঠিকঠাক আসছে না। ঠিক আছে, এটা একটা হাই ক্লাউডের ছবি। ঠিক আছে, হাই প্রেশার, সরি হাই উইন্ড প্রেশারের ছবি, হাই ক্লাউড না, এটা হাই উইন্ড প্রেশারের ছবি, লো ক্লাউড বাট হাই উইন্ড প্রেশারের ছবি। ঠিক আছে, এখানে প্রায় মেঘগুলো মুভ করছিলই না বলতে গেলে, মানে এই যে যেরমভাবে ছিল এরমভাবেই প্রায় দাঁড়িয়েছিল সকালবেলা, হ্যাঁ প্রায় মুভ করছিল না। আমি মোটামুটি ট্রাইপডে রেখে ওটা ক্যামেরাটা তুলেছিলাম, যদিও আমি খুব স্লো শাটারে তুলিনি, 1/200 তুলেছি f11। হ্যাঁ, খুব মানে এতেই তুলেছি, কিন্তু এতটাই স্ট্যাক ছিল আমি আর কোনো ফিল্টার ইউজ করার মতো ভাবিও নি। দেখেছি একদম স্টিপ ক্লাউড, তো ওরমভাবেই কম্পোজিশন করে ছবিটা তুলেছি। কম্পোজিশনটা ওই লোক দুটোর জন্য আমার আরও বেশি পছন্দের হয়ে গেছে। ওরা ওই নিচ থেকে সানরাইজ দেখে উঠে আসছিল, তো একটা কাঞ্চনজঙ্ঘার সামনে ওদেরকে সামনে পেয়ে গিয়ে একটা ভালো রেশিও তৈরি হয়ে গেছে যে কতটা মানে ছোট, কতটা কাছে আমরা চলে এসেছি আর আমরা কতটা ছোট একটা পাহাড়ের সামনে দাঁড়িয়ে থেকে। তো সেই ডিফারেন্সটা বোঝার জন্যে খুব ভালো কম্পোজিশন দেখে আমি ছবিটা তুলে নিয়েছিলাম। এটাও খুব পছন্দের একটা ছবি। আচ্ছা, এটাও আরেকটা হাই উইন্ড প্রেশার। এটা হচ্ছে কালীঘাট ক্যাম্প সাইট থেকে তোলা। এটা ঠিক আগের যে ছবিটা দেখালাম তার আগের দিন এই দিনকেই রাতের ছবি। এটা কালীঘাট ক্যাম্প সাইটে রাত 2টোর সময় তোলা এই ছবিটা। আচ্ছা, ভালো ফটোগ্রাফির জন্য ট্রেকিং করা ইম্পর্টেন্ট, এটা এই ছবিটা আমাকে অনেকটা বুঝিয়ে দিয়েছিল যে ট্রেকিংটা কতটা ইম্পর্টেন্ট ভালো ফটোগ্রাফি করার জন্য। ঠিক আছে, এখানে যেখানে সিটির কোনো লাইট নেই, সিটি লাইট পলিউশন যেটা সেটা নেই, জাস্ট একটা মুনলিট নাইট। এটা কাঞ্চনজঙ্ঘাটার ওপর একদম দারুণভাবে পড়েছে। আমার খুবই প্রিয় এটা ছবিটা। এই ছবিটা নিয়ে বলতে গেলে এটা গোটা সেশন চলে যাবে, তো সেটা অত ডিটেলে যাচ্ছি না। আমি শুধু বলবো কম্পোজিশন ব্যালেন্স নিয়ে। এক্ষেত্রে যেরকম কম্পোজিশনটাকে ব্যালেন্স করার জন্য মাথার উপরে যেরকম ওরকম একটা স্লিপিং বুদ্ধা ছিল, তো কী হয়েছে ওটা খুব হেভি একটা সাবজেক্ট ছিল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মানে ওটাকে ব্যালেন্স করার জন্যই এই টেন্টের মধ্যে লাইটটাকে জ্বালিয়েছিলাম আমরা প্ল্যান করে, আলাদা করে লাইট একটা জ্বালিয়েছিলাম যেটা জ্বলছিল না। আমরা পরে ভাবলাম যে প্রচণ্ড হেভি হয়ে যাচ্ছে, আমার নর্মাল একটা ছবিও তোলা আছে যেখানে প্রচণ্ড শুধু কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, টেন্টে কোনো লাইট নেই, পুরো ব্ল্যাক। তো সেখানে ওই তখন মনে হলো না এটা ঠিক ব্যালেন্স হচ্ছে না শুধু কাঞ্চনজঙ্ঘাটা দিয়ে। তো ব্যালেন্স করার জন্য ওই টেন্টের মধ্যে লাইটটা জ্বালিয়েছিলাম পরে আবার। ওখানে লাইটটা জ্বালিয়ে তারপর প্রায় 0 ডিগ্রি মতো টেম্পারেচার হবে ওই সময়টা। বাট আমি কম্পোজিশনকে ওই ব্যালেন্স করার জন্য ওটা জ্বালালাম, যাতে
ছবির একটা পোর্শন মানে খুব ভারী না দেখায়, যাতে উপরের পোর্শনটা খুব ভারী দেখাচ্ছিল, এটা যাতে না হয় সেই জন্য এটাকে করেছিলাম। আহ, এই ছবিটা মানে আর আমার ফ্রেন্ড ছিল এখানে আরিফ, ওই টর্চাতে দাঁড়িয়ে আছে, বাকি কাজটাও করে দিয়েছিল। বললাম যে এখানে টর্চটা নিয়ে দাঁড়া, তো গিয়ে ওখানে দাঁড়িয়েছিল। তো দাঁড়িয়ে গিয়ে বাকি কাজটাও, কানেকশানটা দুটো মানে এখান থেকে ওই পাহাড়টাকে লিঙ্ক করার জন্য যে কানেকশানটা, যদিও নিচে ক্লাউডটা ছিল সুন্দর ফরমেশন, তো বাকি কাজটা আরিফ করে দিয়েছিল ওখানে টর্চ হাতে দাঁড়িয়ে। তো ক্লাউডের মুভমেন্টও খুব স্লো ছিল, 30 সেকেন্ডে আমি ছবিটা তুলেছি। খুব সামান্য মুভমেন্ট এসছে ক্লাউডে। হ্যাঁ, যদি সেরকম মুভ করতো আরও সিল্কি হয়ে যেত, আরও মোশন আসতো, কিন্তু ক্লাউডের মুভমেন্ট প্রায় ছিলই না বলতে গেলে, একদম স্ট্যাক ক্লাউড ছিল। আচ্ছা, আরেকটা ছবি, এটা হচ্ছে লো উইন্ড প্রেশারের একটা ছবি। এটা এবিসি ক্যাম্পসাইট থেকে তোলা। এগেন ওরকম 0 ডিগ্রি টেম্পারেচার হবে, মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল সেদিনকে, ক্লাউড ছিল সাংঘাতিক, মানে প্রায় মানে ক্লাউডই ছিল বলতে গেলে, পিক দেখাই যাচ্ছিল না। মানে 30 সেকেন্ডের মতো মাচুপিচ্চুকে দেখা যাচ্ছিল, এটা মাচুপিচ্চুরই ছবি, 30 সেকেন্ডের জন্য দেখা যাচ্ছিল, তারপরে আবার হয়তো 2 মিনিটের জন্য ঢেকে যাচ্ছিল। সেই অবস্থায় মানে প্রায় আমার এক্সিটটা দেখা যাচ্ছে 218 সেকেন্ডে আমি প্রায় তুলেছিলাম ছবিটা। তো অবভিয়াসলি ট্রাইপড ইউজ করেই তুলেছিলাম। হ্যাঁ, তো হ্যাঁ, বলে রাখি যে ল্যান্ডস্কেপ ফটো না হলে কিন্তু, হ্যাঁ, এখানে আরেকটা কোশ্চেন আমাকে আমার ফ্রেন্ড সৌমিত্র করেছিল যে রাত্রিবেলা ছবি তোলার মানে এত এন্থু মানে কি করে পাও, মানে সৌমিত্র আমাকে জিজ্ঞেস করেছিল, এটা নিয়ে একটু বলতেও বলেছিল। তো হ্যাঁ, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি এর মানে সবচেয়ে হার্ড মানে এটাই হলো যে তোমাকে ডার্ক অন্ধকারের মধ্যে হাইক করতে হবে, ঠিক আছে, ব্যাড ওয়েদার থাকবে, মানে কন্ডিশন হতে পারে, রেন হতে পারে, স্নোফল হতে পারে, এটসেট্রা এটসেট্রা, মানে অনেক কিছু হতে পারে। মানে ট্রান্সক্রিপ্ট ফটোগ্রাফির এগুলো একটা মানে দিক বলা যায়, যেগুলোকে হার্ডেল একরকম, যেগুলোকে পার করতে হয়। আমি বলবো যে ছবি তোলার ক্ষেত্রে যদি রাতে উঠতে ইচ্ছা না হয়, উঠতে হবে না। যদি তোমার মনে হয় জঙ্গল ফটোগ্রাফি করতে ভালোবাসো, উডেন ফটোগ্রাফি করতে ভালোবাসো, তাহলে সেটাই করা উচিত। সিটিস্কেপ করতে ভালোবাসলে সিটিস্কেপ করো, দরকার মানে এরকম কাম কোয়াইট আনডিস্টার্ব মানে ছবি রাত্রিবেলা ছাড়া পাওয়া খুব মুশকিল, সেজন্য আমি পছন্দ করি। তো সাধারণত আমি ট্রেকিংয়ে গেলেই যেটা করি সেটা হচ্ছে রাত্রিবেলা খুব তাড়াতাড়ি শুয়ে পড়ি, আর মাঝরাতে উঠে পড়ি, ঠিক আছে। তো এটা এটা আমি করে থাকি। তো মানে কি বলবো, এটাও আমি প্রায় 2টোর সময় উঠেছিলাম বলে, আর 2টো থেকে প্রায় সারা রাতই বাইরে ছিলাম ওই টেম্পারেচারের মধ্যে। হুম, তো ঠিক আছে। তো এটার পরে আমি আরেকটা ছবি দেখাচ্ছি। এটা এটাও ওই রাতেই ছবি, একটা স্টার ট্রেলের ছবি। হুম, মানে রাত্রিবেলা যা সিনারি তখন সেদিনকে দেখেছিলাম, তারপর আর আমার ঘরে ঢুকতে ইচ্ছা হয়নি। তো আমি এখানে বসে বসে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে গেছিলাম নাইট ফটোগ্রাফির ওপরে। 543 সেকেন্ডে তোলা ছবিটা, এক্সিপে দেওয়া আছে, একটা শটেই তোলা, ঠিক আছে। এমনি স্ট্যাক করা যায়, আমি স্ট্যাক করিনি। তো এটা একটা শটেই 543 সেকেন্ড ধরে রিমোট ইউজ করে তোলা। এটা একটা স্টার ট্রেলের ছবি, গঙ্গাপূর্ণার ওপর, অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকেই তোলা, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট আসবো। এটা এটা অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে সানরাইজের পিকচার, খুব পপুলার পিক। ম্যাক্সিমাম লোক
একবারেই পিকটা চিনে ফেলবে যারা এখানে গেছে, ঠিক আছে। মাউন্ট অন্নপূর্ণা, এটা গোল্ডেন আওয়ার ফটোগ্রাফির ব্যাপারে একটা জিনিস আমি বলতে পারবো, এটাও গোল্ডেন আওয়ারেরই একটা ফটো, ঠিক আছে। গোল্ডেন আওয়ার ফটোগ্রাফির ব্যাপারে একটা জিনিস বলতে পারবো, যেটা আমি করি, যেটা আমি শিখেছি, সেটা হচ্ছে গো আর্লি। যে সময় প্ল্যান করছো ছবি তোলার, তার অ্যাটলিস্ট 1 ঘন্টা জায়গায় পৌঁছে যাও। এই ছবিটার ক্ষেত্রে আমি একটু বেশি তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, কারণ হচ্ছে এই যে আগের দিন রাতে ছবিগুলো দেখালাম, সে তখন সেই যে রাত্রিবেলা আমি উঠেছিলাম 1:30-2টোর সময়, সারা রাত আমি বাইরেই ছিলাম, আমি ঘরে ঢুকিনি, ঠিক আছে। আমাদের গ্রুপের মোটামুটি বেশিরভাগ যারা ছিল, তারা, আমাদের গ্রুপের কেউই বাইরে বেরোয়নি সেদিনকে রাত্রিবেলা। অন্যান্য গ্রুপে যারা গেছিলো ট্রেকিং করতে, তারা কিছু টাইমের জন্য বেরোচ্ছিল, একটু গল্প গল্প করছিল, আমিও ছিলাম, গল্প করছিলাম, আবার ঢুকে যাচ্ছিল। বাট আমি সেই রাতে যে উঠেছিলাম, তারপর আর সানরাইজ দেখেছি, সানরাইজের ছবি তুলেছি, ছবি তুলে সকাল 7টা 7:30টার পর ঘরে ঢুকেছিলাম। মানে রাত 2টো থেকে একদম 7টা অবধি আমি বাইরেই ছিলাম। আর এই মানে দ্যাটস বিকজ, মানে এটাই হচ্ছে, কি বলবো, মানে এই জন্যই আগে যেটা বললাম আর কি, যেটা ভালো লাগে সেটা করো। তো আমার কাছে এই থ্রিলটা আছে, আমি এনার্জিটা এমনিই পাই ভালো লাগে বলে। হয়তো যেদিন ভালো লাগবে না সেদিন হয়তো আর এনার্জিটা পাবো না, সেটা এটাই হচ্ছে ব্যাপার। তো এই সকালবেলা মানে উঠে ওই ছবিটা, মানে আমি ওয়েট করেছিলাম কখন সানরাইজ হবে, কখন আমি ট্রাইপড নিয়ে রেডি ছিলাম ছবিটা তুলবো। তো এই যে এটাও আর জাস্ট মানে একটা থ্রিল, আর কিছু না। সেই জন্যে এটাও খুব 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 প্রিয় ছবি আমার একটা। তো এরপর আরেকটা ছবি আছে ওটারই, এটা একটা প্যানোরামা, টোটাল রেঞ্জ অন্নপূর্ণা ম্যাসিভ। দারুণ জায়গা, দারুণ ট্রেকিং, দারুণ ফটোগ্রাফি হয় এখানে। আমার মানে আমি এখানে অনেক ছবি তুলেছি, তো কয়েকটা দেখালাম, আমার প্রিয় প্রিয় কয়েকটা ছবি দেখালাম। এটা এটা হচ্ছে কটা প্যানোরামা নিয়েছিলাম আমি, বোধহয় 4টে প্যানোরামা শট নিয়েছি, সেটাকে স্টিচ করেছি। 4টে প্যানোরামা নিয়ে স্টিচ করে এই ছবিটা তোলা, কারণ আমার আসছিল না পুরোটা, এতটা সামনে চলে গেছিলাম, পুরোটা কভার করতে পারছিলাম না, তো 4টে প্যানোরামা নিয়ে এটাকে স্টিচ করেছিলাম। আচ্ছা, কিছু কোশ্চেন করছে, এই ফটো তুলতে একাই কমফোর্টেবল নাকি গ্রুপে ফটো তুলতে ভালো লাগে? মানে ফটো তুলতে আমি একাই কমফোর্টেবল নাকি গ্রুপে ফটো তুলতে ভালো লাগে, এনি ডিফারেন্স? গ্রুপে ফটো তুলতে আমার কোনো গ্রুপে ফটো ট্রাভেলিং আমি এখনো অবধি করিনি। ফটোগ্রাফি করতে গেছি হয়তো কলকাতার এদিকে ওদিকে, কিন্তু সোলো ট্রাভেলিং এখনো অবধি করিনি। আমি গ্রুপে গেছি, গ্রুপে ছবি তুলতে আমার এখন কোনো অসুবিধা হয় না, বরং ভালোই লাগে গ্রুপে ছবি তুলতে। গ্রুপে গেলে পরে সুবিধা হচ্ছে এনকারেজ হওয়া যায়, একজন ফটোগ্রাফার আরেকজন ফটোগ্রাফারের থেকে এনকারেজ হয়। গ্রুপে ছবি তোলার অনেক ফেসিলিটি আছে। কখনো কখনো ফটোগ্রাফি করতে গেলে অনেক সময় মনে হয় যে আজকের দিনটা আর ভালো লাগছে না, শরীরটা অতটা দিচ্ছে না, তখন গ্রুপে যারা থাকে, তারা ঠিকঠাক গ্রুপ যদি হয়, এবং তারা যারা ফটোগ্রাফি করতে ভালোবাসে, তারা যখন ফটোগ্রাফি করতে যায়, তখন তাদের দেখে এনকারেজমেন্টটা চলে আসে, তাদের দেখে মনে হয় যে আমিও তাদের সাথে যাই ছবি তুলতে। ঠিক আছে, একটুখানি শরীরটা লাগছে, খারাপ লাগছে, একা থাকলে হয়তো যেতাম না, কিন্তু গ্রুপে যেহেতু রয়েছি তাদের সাথে চলে যাই। তো এটা হয়, গ্রুপে থাকলে ভালোই হয়, গ্রুপে থাকলে আমার কোনো অসুবিধা হয় না, ভালো লাগে গ্রুপের সাথে যেতে, গিয়ে ছবি তুলতে বেশ ভালো লাগে, এটা কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, প্রসিদ্ধ, থ্যাংক ইউ। মৃন্ময়, অনবদ্য, আচ্ছা হয়তো এই সুন্দর ফটো তুলিস, হ্যাঁ জাস্ট আসুন, থ্যাংক ইউ মৃন্ময়। আচ্ছা, তোর সোলো ট্রিপ কোনো ফটোগ্রাফি আছে? না, আমার সোলো ট্রিপ এখনো অবধি সেরকমভাবে সোলো ট্রিপ করিনি মৃন্ময়, তবে ইচ্ছা আছে ইন ফিউচার সোলো ট্রিপ হয়তো করবো। হ্যাঁ, ঠিক আছে। তো আমি এরপর আরেকটা নেক্সট স্লাইডে যাই।
পোখারা পোখারা লেকের এই একটা ছবি। আচ্ছা, এই ছবিটাও মানে এটা একটা স্ট্যাক ইমেজ, এটা সম্পর্কে আমি বলতে পারি। আহ, নৌকাগুলো যেটা রয়েছে সেটা একটা শট আছে, একটা আলাদা শট। আর উপরে যে ক্লাউডের মুভমেন্টটা আছে সেটা প্রায় 16টা ইমেজকে স্ট্যাক করে এই মুভমেন্টটা এসছে। ঠিক আছে, একটা ইমেজে নয়, 16টা ইমেজ। আমি এর ফিল্টার ইউজ করে করতে পারতাম শটটা, কিন্তু যেটা ভুল হয়ে গেছিলো সেটা হচ্ছে আমার ট্রেকিংয়ের লাস্ট দিন ছিল, আর সেদিনকে আমাদের পোখরা থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল। তো আমার ব্যাগ প্যাক হয়ে গেছিলো। এবার ব্যাগ একদম এমনভাবে প্যাক করেছিলাম যাতে বাসে করে যাওয়ার প্ল্যান ছিল, যদি ওরা বাসের ছাদে তুলে দেয় বা করে দেয়, সেরকমভাবে ব্যাগটা পুরো প্যাক করা ছিল। ট্রাইপডটা আর বের করা হয়নি, যার ফলে আমি হ্যান্ড হেল্ড প্রায় 20ও না, প্রায় 26-27টা না 28টা ছবি নিয়েছিলাম একই জায়গায় দাঁড়িয়ে, একটা জাস্ট বাঁশের উপর স্ট্রাকচারের উপর হেলান দিয়ে যাতে নড়ে না যায়। হ্যান্ড হেল্ড 27-28টা ছবি নিয়েছিলাম, তার মধ্যে থেকে বেস্ট 16টা ছবি বের করে এই ইমেজ ট্যাগটা আমি করেছি। করে এই ইমেজ ট্যাগ পোস্ট প্রসেসিং করে ইমেজ ট্যাগটা করে এই এফেক্টটা এসেছিল। তো এটা মানে খুবই খুবই আমার মানে পছন্দের একটা ছবি। হ্যাঁ শ্রাবন্তীজি, হ্যালো। আচ্ছা, তো এই হলো এখনো অবধি, এই অবধি থাক। অনেক কিছু বললাম, জানি না কেমন লাগলো। ক্যামেরাটা আমি ঘোরাচ্ছি। অনেক মানে আমার ফার্স্ট শো, অনেক কিছু ভুল হয়ে যেতে পারে, অনেক কিছু হয়তো প্রবলেম হতে পারে। যেরকম ক্যামেরা রোটেট হয়ে গেছে, আমি ঠিক বুঝতে পারছি না কি হয়েছে। হয়তো পরের বার যদি কখনো আবার করি ঠিক করে নেব। তো ভুলগুলো একটু বাদ দিয়ে বাকিটা নিতে হবে। ঠিক আছে, তো আর এখানে আর যদি কারোর কিছু জিজ্ঞেস করার থেকে জিজ্ঞেস করতে পারে। আর what is your opinion on composite photography, or do you think this is illegal? Composite photography is not illegal actually. How can it be illegal? অ্যাকচুয়ালি যেখানে বড় বড় ফটোগ্রাফাররা কম্পোজিট ফটোগ্রাফি করছে, হ্যাঁ, তো কম্পোজিট ফটোগ্রাফি, হ্যাঁ আমাদের এখানে হয়তো কম্পোজিট ফটোগ্রাফিটা অনেকে অ্যাকসেপ্ট করে না, এটা ঠিক। কিন্তু কম্পোজিট ফটোগ্রাফি মানে আমরা আবার এটাও ঠিক, কম্পোজিট ফটোগ্রাফিকে অনেকে অন্যভাবে ভাবে। মানে আমি একটা ছবি তুললাম, গুগল থেকে একটা ক্লাউড ডাউনলোড করে তার মধ্যে বসিয়ে দিলাম, এটা কম্পোজিট ফটোগ্রাফি নয়। কম্পোজিট ফটোগ্রাফি হচ্ছে আমি একটা জায়গায় গেলাম, যেখানে আমি একটা শট নিলাম। সাপোজ আমি সন্ধ্যের দিকে গেলাম, যেখানে সানসেট হচ্ছে, আমি একটা সানসেটের ছবি নিলাম। আবার আমি একই জায়গায় ক্যামেরা বসিয়ে রেখেছি, অতক্ষণ ধরে আমি ওয়েট করে আছি। একটা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির পেছনে অনেক টাইম দিতে আমি ওয়েট করে আছি ওখানে। আবার যখন সন্ধে হয়ে গেল, আমি তারপরের একটা ছবি নিলাম এবং দুটোকে মার্চ করলাম। আমার ক্যামেরা আমাকে অপশান দিচ্ছে ব্র্যাকেটিংয়ের, তো এটা কি করে ইলিগাল হতে পারে? আমার ক্যামেরাতে অপশান আছে ব্র্যাকেটিংয়ের, আমি 3টে শট নিতে পারি, 3টে শট অটোমেটিক কম্পোজ হয়ে যাবে। তো কি করে এটা ইলিগাল হতে পারে, তাই না? কম্পোজিট ফটোগ্রাফি কোনোভাবেই ইলিগাল। ক্যামেরা নাহলে ক্যামেরা কেন আমাকে অপশান দেবে? নিকন, ক্যাননের মতো এত ভালো ভালো ক্যামেরা, সোনি রয়েছে, বুদি রয়েছে। আমি কোনো ব্র্যান্ডকে সাপোর্ট করছি না, জাস্ট এমনি বলছি যে এরা নিজের ক্যামেরার মধ্যে অপশান রয়েছে কম্পোজিট ফটোগ্রাফি করার। তো এটা কখনোই ইলিগাল হতে পারে না। বুঝতে হবে যেন এসেন্সটা থাকে, এসেন্সটা যেন হারিয়ে না যায় ছবির ক্ষেত্রে, অরিজিনালিটি যেন হারিয়ে না যায় ছবির ক্ষেত্রে। তাহলেই মানে এখন যেটা হয়, অনেকেই এটা করে, অরিজিনালিটি ছবির হারিয়ে যায়। মানে একটা ছবি তোলে, আরেকটা জায়গা থেকে কিছু একটা এলিমেন্ট নিয়ে এসে বসিয়ে দেয়। তো সেটা যদি নিজের তোলা ছবি না হয়, সেটা করা উচিত না। করলেও সেটা এমনভাবে করা উচিত, মানে যদি নিজের তোলা ছবি দিয়েও করো, আমি দুটো ছবিকে মার্চ করি, এমনভাবে করা উচিত যেন সেটা অরিজিনালিটি নষ্ট না হয়ে যায়, সেটা মাথায় রাখা উচিত। এটা এটা ঠিক। মানে আমি এই ক্ষেত্রে মানে মানে ইললিগাল কোনোভাবেই আমি মনে করি না। ইন্ডিয়াতে কিছু কিছু গ্রুপ আছে যারা কম্পোজিট ফটোগ্রাফি অনেকে পছন্দ করে না।
ঠিক আছে, সবাই পছন্দ নাও করতে পারে। যারা পছন্দ করে তারা একদিকে, যারা পছন্দ করে না তারা একদিকে, আমি কোনো ডিবেটে যেতে চাই না। আমি পার্সোনালি পছন্দ করি কম্পোজিট ফটোগ্রাফি। ঠিক আছে, তো এখন যেটা আর কিছু আমার সেরকম তো, এটা কি কে কিছু বলছে? অভিজিৎ মণ্ডল, একদম ঠিক কথা স্যার, ও থ্যাংক ইউ। রিয়াল না থাকলে ফটোগ্রাফি করার কোনো, হ্যাঁ ঠিক, একদমই ঠিক অভিজিৎ। আচ্ছা, ঠিক আছে। আমি আরেকটা কিছু কিছু জিনিস বলতে চাই। যেরকম হচ্ছে যারা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করে তাদের জন্য একটা জিনিস বলতে চাই, যে রতে ছবি তোলো। এটা আমি শিখেছি, আমি দেখেছি, আমি নিজে রতে ছবি তুলি। জেপেগ ভার্সানে ছবি তুলো না, ভার্সানে ছবি তোলো। ক্যামেরা স্ক্রিনে অনেক সময় দেখে মনে হয় যে জেপেগে ছবি তোলা ঠিকই তো আছে, এমন কি ডিফারেন্স আছে। অনেক সময় কম্পিউটারে এসেও আমরা যখন দেখি তখন মনে হয় হ্যাঁ ঠিকই তো দেখছি, অসুবিধার কিছু নেই। কিন্তু আমি বলছি, আমি নিজে দেখেছি, নিজে ছবি তুলে নিজে বুঝতে পেরেছি যে একটা ইমেজের ছবি তোলার তার যে ডিটেল থাকে, একটা জেপেগ ইমেজে তার থাকে না, কখনোই থাকে না। তার জন্য কি দরকার হয় ইমেজে তুলতে গেলে? হ্যাঁ, ফটোশপ লাগে। ফটোশপে যে পোস্ট প্রসেসিং করতে হয়, মানে যে কোনো জায়গা থেকে যদি একটু ফটোশপের বেসিক কোর্স কেউ শিখে নেয়, কারণ ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির পেছনে আমরা অনেক টাইম স্পেন্ড করি, যারা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করি প্রচুর টাইম স্পেন্ড করি, ওয়েট করি একটা ছবি কখন সানরাইজ হবে তার 1 ঘন্টা আগে পৌঁছে যেতেই হয়। না হলে ফ্রেম খোঁজা, সব কিছু সেট করা, সব কিছু সেট করে বসে থাকা। তো তার সাথে ব্যাড ওয়েদার যদি হয় তো মানে আরও প্রবলেম হয়। কখনো কখনো ছবি হয়, কখনো কখনো ছবি হয় না। তো যারা এতটা টাইম স্পেন্ড করে ছবি তুলছে তাদেরকে বলবো আরেকটু টাইম স্পেন্ড করো, রতে ছবি তোলো। ফটোশপে এসে ছবিটা ওপেন করো, সেটাকে একটু পোস্ট প্রসেসিং করো। আমাদের আজকাল নিকন, ক্যানন বা অন্যান্য যত ক্যামেরা আছে, হাই ডাইনামিক রেঞ্জ তাদের। সেই হাই ডাইনামিক রেঞ্জের আসল মজাটাই হচ্ছে রতে ছবি তোলায়। জেপেগে ছবি তুললে সেই মজাটা পাওয়াই যায় না। রতে ছবি তুললে হাই ডাইনামিক রেঞ্জের আসল মজাটা পাওয়া যায়। তো রতে ছবি তোলো, রতে ছবি তুলে সেগুলোটাকে পোস্ট প্রসেসিং করো, তার মধ্যে থেকে ডিটেলটা বের করো। অসাধারণ ডিটেল বেরোবে। তুমি মানে একবার যদি রতে ছবি তোলা কেউ শুরু করে দেয়, তারপর সে আর জেপেগে ছবি তুলবে না। তো এটাও আমি নিজে শিখেছি, সেই টিপসটাই শেয়ার করলাম, যে রতে ছবি তুলে প্র্যাকটিস করো, রতে ছবি তোলো, দেখবে অসাধারণ কম্পোজিশন, অসাধারণ ছবির ডেপথ অফ ফিল পাবে। ঠিক আছে, এইটুকু বলতে পারি। আর আচ্ছা, কিছু বলছে কাছ থেকে মাউন্টেন, আচ্ছা মাউন্টেনের ছবি আমার কাছে বেশি বিনিময়। তবে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, সিটিস্কেপ ফটোগ্রাফিরও কিছু আছে, আমি আজকে রাখিনি বেশি, একটাই রাখলাম, একটা স্লাইডই ছিল। তো সিটিস্কেপ ফটোগ্রাফিও বেশ কিছু আছে, পরে হয়তো সেগুলো শেয়ার করব। তবে মনে হয় আজকে আর কারোর কিছু কোশ্চেন কি আছে আমি একবার চেক করে নিই জাস্ট। এটা স্যার আরও বড় কথা বললেন, অভিজিৎ মন্ডল, হ্যাঁ থ্যাংক ইউ। এটারই দারুণ লাগছে স্যার। আচ্ছা, তো কতক্ষণ হলো? প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। ও বাবা, অনেকক্ষণ টাইম নিয়েছি, অনেক কিছু বলে ফেলেছি। কি বলেছি আমি নিজেও জানি না, পরে দেখলে বুঝতে পারবো ভুল বলেছি না ঠিক বলেছি। প্রথম শো তো লাস্টে যেটা একটু বলে যেতে চাই সেটা হচ্ছে, একটাই কথা বলবো, যে ফটোগ্রাফি করো, কিন্তু ডোন্ট হার্ম দ্য মাদার নেচারকে হার্ম করে প্লিজ 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 কেউ ফটোগ্রাফি করো না। সে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার হোক, সে বার্ড ফটোগ্রাফার হোক, সে অ্যানিম্যাল ফটোগ্রাফার হোক, যেই হোক, এটা সবসময় আমাদের মাথায় রাখা উচিত। নেচারকে ডিস্টার্ব না করে, নেচারকে রুইন না করে, এদিক ওদিকে ট্র্যাশ না ফেলে আমরা যদি ফটোগ্রাফি করতে পারি, তাহলে এর থেকে ভালো জিনিস আর হতে পারে না। আর সেটাই যেন আমাদের মোটো হয়। প্লিজ, মানে
এটা অনেক বড় জিনিস, ঠিক আছে, কিন্তু অনেক ফটোগ্রাফার মানে অনেককে দেখেছি যেরমভাবে ছবি তোলে, যেরমভাবে একটা ছবি তুলতে গিয়ে কোনো এলিমেন্টকে নষ্ট করে ফেলছে, তুলে ফেলছে, কোনো ফ্লাওয়ার বা কিছু ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি একটা জায়গায় রয়েছে সেখান থেকে তুলে এনে নিয়ে আরেক জায়গায় রেখে দিচ্ছে ছবি ভালো হওয়ার জন্য। তো এইগুলো করা উচিত না আমার মনে হয়। আমি একদমই পার্সোনালি এই জিনিসগুলো পছন্দ করি না। তো এইটুকু বলে আজকে আমি শেষ করব। আর কারোর আশা করি এখানে সবাই মোটামুটি যা বলেছিল বলেছি। যদি কারোর কোশ্চেনের অ্যান্সার আমি না দিয়ে থাকি, আমি পরে এটা দেখব, দেখে তার কোশ্চেনের অ্যান্সার আমি রিপ্লাই গিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ শ্রাবন্তীদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকে বন্ধ করছি, ক্লোজ করছি আমি সেশনটা। আশা করি ওকে, চলো।